হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকের ক্লাসে মিসেলেনিয়াস 2024 প্রিলি পরীক্ষার বেশ কিছু অঙ্কের সমাধান করব, যেগুলো মুখে মুখেই উত্তর করা যাবে। প্রথম অঙ্কটা দেখো। 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? দেখো, এই অঙ্কটা করার প্রয়োজন নেই। এ এবং বি এর টাকার অনুপাত কত বলেছে? 9:11। তার মানে এ এর টাকাটা হবে 9-এর একটা গুণিতক, আর বি এর টাকা হবে 11-র গুণিতক। চারটে অপশন দেখো। অপশন বি এমন একটা অপশন যেখানে এ এর টাকা 9-এর একটা গুণিতক আছে। তোমরা ডান দিকে বি এর মানগুলো দেখতে পারো। বি এর টাকাটা হবে 11-র গুণিতক। চারটে অপশন দেখো, 65 হবে না, 57 হবে না, 61 হবে না। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি। তিনটে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 343। প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত? প্রথম ও তৃতীয়টি এই কথাটা নাও লেখা যায়। মধ্য সমানুপাতি কত? তোমরা কি জানো 343 মানে এটা হচ্ছে 7-এর কিউব। আর তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি বলেছে, তার মানে কি একটা 7 একটা 49 হচ্ছে, আর একটা কি হবে 1। ক্রমিক সমানুপাতি মানে কি এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সমান। বা অন্য আরো একভাবে তোমরা চেক করতে পারো, যদি এ বি এবং সি তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে বি স্কোয়ার সমান হবে এসি। এটার মানে কি বলছে? মাঝখানেরটা স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে 49, আর ধারের দুটো গুণ করে দেখো 49। তো যে কোনো একটা প্রসেস তোমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে সঠিক উত্তর হচ্ছে 7। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হচ্ছে 9। সংখ্যাটি কত? দেখো, সংখ্যা দুটোর পরস্পরের যোগফল বলেছে 9। তো চারটে অপশন দেখলে 7-2 9, 8-1 9, 5-4 9, 6-3 9, সবগুলোই 9 আছে। এরপরে কি বলছে? যে সংখ্যা দুটো যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে সেটা যে সংখ্যা দাঁড়াবে আগের সংখ্যাটার সঙ্গে তার ডিফারেন্স হবে 9। এই অঙ্কটা করার আগে তোমরা জেনারেল একটা কনসেপ্ট জেনে রাখো। মনে করো কোনো একটা সংখ্যা আমি 81 নিলাম, এর সঙ্গে যদি এটা উল্টে যে সংখ্যাটা হবে সেটা বিয়োগ করো, এই বিয়োগফল হবে 9 ইন্টু এদের মাঝে যে গ্যাপটা আছে সেটা। 8 আর 1-এর গ্যাপ কত? 7। তাহলে সেটা হবে অ্যান্সার। যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। মনে করো একটা সংখ্যা আছে 53, এটাকে ঘুরিয়ে কত লেখা যায়? 35। তাহলে এদের ডিফারেন্সটা কত হবে? 9 ইন্টু এই সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2, তার মানে 18। 35-এর সঙ্গে 18 যোগ করে দেখো 53 আসছে। তাহলে যদি তোমার এই কনসেপ্টটা জানা থাকে তাহলে তোমরা যখন এই শেষের লাইনটা দেখলে যে তাদের অন্তর হবে 9, তার মানে সংখ্যা দুটো যেটা আছে এদের নিজেদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1। চারটে অপশন দেখো, নিজেদের মধ্যে ডিফারেন্স 1 আছে এমন অপশন সি 54ই আছে। অর্থাৎ এখানে দেখো 54 - 45, এদের ডিফারেন্স কত হবে? 9 ইন্টু এই ডিজিটগুলো নিজেদের মধ্যে ডিফারেন্স কত? 1। তো যেহেতু প্রশ্নে এই 9টা দেওয়া আছে, তোমাকে বুঝে নিতে হবে যে এদের নিজেদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন সি। রবি এবং মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 1:3। তাহলে প্রথমে কয়টা ছিল? প্রথমে অনুপাত কত? 2:3। চারটে অপশন দেখো, প্রথমটা 2:3 নেই, 3 নম্বরটাও নেই, কিন্তু অপশন ডি দেখো কোনোটিই না, মানে ঘাপলা করে দিয়েছে। তখন তোমাকে এক লাইন লিখে করতে হবে, যদিও প্র্যাকটিস থাকলে লেখার প্রয়োজন নেই। প্রথমে কত ছিল? 2:3। কে বই কিনেছে? দেখো মধু। তাহলে রবি মানে প্রথমে যার বইটা সেটা চেঞ্জ হচ্ছে না। তাহলে নতুন অনুপাত দেখো 1:3। রবির অনুপাতটা সমান রাখতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2:6 হচ্ছে। 2 দিয়ে গুণ করলাম, ডিফারেন্সটা কত হচ্ছে? দেখো 3 ইউনিট, যার মান কত বলেছে? 6টা বই, তাহলে দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ এই অনুপাতটা কত দাঁড়াচ্ছে? 2-এর দ্বিগুণ 4, 3-এর দ্বিগুণ 6। সঠিক উত্তর বি, এটাই হবে। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো।
ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য 550 টাকা হলে প্রকৃত মূল্য কত? এই ধরনের অঙ্কগুলো তোমাকে সিপি বাই এমপি বার করতে হবে। সিপিটা কম হয় 20% ছাড় মানে এটা হলো 80, আর 15% লাভ মানে এটা হচ্ছে 115। এবার কার মান দিয়েছে দেখো, সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে এমপি এর মান দিয়েছে কত, 550। তাহলে 550 এখানে বসালে, আর ক্রয় মূল্যটা জানতে চেয়েছে। এক লাইন লিখে করলে এর উত্তর তোমরা বুঝতে পারবে। দেখো 5 × 16 80, আর 5 × 23 115। এবার এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 23-এর গুণিতক নয়। 23 × 2 = 46, 90 পড়ে থাকছে, 23 দিয়ে যাবে না। সুতরাং এখানে যে ফাঁকা জায়গাটা আছে এটাও 16-র ডাইরেক্ট গুণিতক হবে না, তার মানে এটা পূর্ণ সংখ্যাই হচ্ছে না। চারটে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি। ক্রয় মূল্যটা যদি একটা পূর্ণ সংখ্যা হতো তাহলে এই 23 দিয়ে অবশ্যই এই সংখ্যাটাকে ভাগ যেত, এটা মনে রাখবে। 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? একদম পাতি প্রশ্ন। সূত্র কি? n × n+1, 101 হবে বাই 2। তাহলে এটা 50, 101 দিয়ে গুণ করো, 50 50। এই সূত্রটা মনে রাখবে, 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n × n+1 বাই 2। কোনো মূলধন বার্ষিক ক্রয়পূর্ণ 1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কি? ক্রয়মূল্য যদি 100 টাকা হয় এটা 200 হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারেস্টটা কত হচ্ছে, সুদের পরিমাণটা কত, 100 টাকা। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে 6.1/4% এটা কবে 100% হবে। মুখে মুখেও করা যায়, আমি এটা লিখছি। ভগ্নাংশটাকে ভাঙো, 424 একে 25/4, এই পার্সেন্ট আছে, এটা 1 বছরে। 4 বছরে কত হবে বলো তো? 4 4 কেটে গিয়ে 25%। 25-এর সঙ্গে আবার একটা 4 গুণ করো, তাহলে 100% হচ্ছে। তুমি এক্সট্রা কত গুণ করলে? 16। সঠিক উত্তর হলো 16 বছর। সিম্পল ইন্টারেস্টের ক্লাস অলরেডি করা আছে, আমি ওখানে এই সূত্রটা মনে রাখতে বলেছিলাম যে r × t সমান হচ্ছে সুদ। এখানে r এর মান দিয়ে দিয়েছে 6.1/4%, আর t এর সঙ্গে গুণ করে সুদটা কত, 100 ধরে কত হচ্ছে সেটা হবে, এখানে 100ই হবে। এভাবেও তোমরা বার করতে পারো। একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলো সারি আছে প্রতিটি সারিতে ততগুলো চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টা অতিরিক্ত হয়েছে। বাগানটিতে কতগুলো সারি আছে? ছিল কত, 127টা, 6টা এক্সট্রা হয়েছে। তাহলে কতগুলো সাজানো হয়েছে? 6 বাদ দাও, 121টা। এবার এই 121কে লম্বালম্বি এবং পাশাপাশি একইভাবে সাজাতে গেলে কতগুলো গাছ লাগবে সেটা হচ্ছে এর বর্গমূল। এটা একদম সিম্পল কনসেপ্ট। তোমার কাছে কোনো বর্গ সংখ্যক গাছ থাকলে তবেই সেটা লম্বালম্বি এবং পাশাপাশি একইভাবে সাজাতে পারবে। যেমন দেখো 4, লম্বালম্বি 2টো, পাশাপাশি 2টো। 9, এটাকে 3টে করে সাজাতে পারবে, দেখো এরকম। তাহলে আজকের পর যখনই এমন টাইপের অঙ্ক দেখবে যে যতগুলো সারি আছে ততগুলো গাছ লাগানো হয়েছে, তার মানে তুমি বুঝে নেবে সংখ্যাটা হচ্ছে একটা স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা। এবার প্রশ্নে তোমার 127 দিয়েছে, 6টা এক্সট্রা ছিল, বিয়োগ করলে 121, 121 বর্গমূল 11। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য? এটা 1 সেকেন্ডের অঙ্ক, লসাগু করে করতে যাওয়ার কোনো মানে হয় না। কারণ দেখো এই যে 4টে সংখ্যা আছে এ থেকে যদি 1 বিয়োগ করো তাহলে সেটা 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে। 12 দ্বারা বিভাজ্য মানে কি, সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য হবে। 16 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটা 4 দ্বারাও বিভাজ্য হবে। আর 1 বিয়োগ করার পরে 12 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটা একটা জোড় সংখ্যাও হবে, মানে 1 বিয়োগ করার পর। এবার 4টে অপশন দেখো। প্রথমটা আছে 336, 1 দিয়ে যদি বিয়োগ করো 335 হবে, যেটা জোড় সংখ্যা নয়, তাহলে এটা হচ্ছে না। একইভাবে অপশন সিটা দেখো, এটাও হবে না, কারণ 1 বিয়োগ করলে এটা বিজোড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে দিলাম। বাকি কত পড়ে থাকলো? অপশন বি এবং সি। দেখো 1 বিয়োগ করলে অপশন বি কত হবে? 34, আর অপশন ডি কত হবে? 36।
মানে শেষের দুটো সংখ্যা, প্রথমটা কাউন্ট করবো না। এবার 4 দ্বারা বিভাজ্য কিনা এটা টেস্ট করো। কোনো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য সেটা কিভাবে বুঝবে? তার শেষের দুটো সংখ্যা টেস্ট করবে এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। এবার তুমি 34 পেলে যেটা 4 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে অপশন বিও হলো না, সঠিক উত্তর কত হবে? অপশন ডি। আরও একবার এই অঙ্কটা বলছি, দেখে নাও। 1 বিয়োগ করলে 4 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য, যে কোনো একটাকে তোমরা কনসিডার করতে পারো। আবার 12 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটা একটা জোড় সংখ্যা, তাহলে প্রথমটা হচ্ছে না, সি হচ্ছে না। অপশন বি দেখো, শেষে যদি 1 বিয়োগ করো 34, এটাও হলো না, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি। এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সঙ্গে সি এসে যোগ দেওয়াতে মোট কাজ 3 দিনে সম্পন্ন হয়, সি একা কত দিনে করবে? মানে এর থেকে সোজা প্রশ্ন হয় না। দেখো এই তিনটের এলসিএম কত হবে? 9, 6 আর 3। 9-এর সঙ্গে 2 গুণ করো 18, তাহলে 18 হচ্ছে এলসিএম। এবার দেখো এ 9 দিনে 18 ইউনিট করে, একদিনে কত করবে? 2 ইউনিট। বি 6 দিনে 18 ইউনিট করে, একদিনে কত করবে? 3 ইউনিট। আর এরা 3 জন মিলে 3 দিনে করে, তাহলে 3 জন মিলে একদিনে কত করবে? 6 ইউনিট। এই 6 ইউনিটের মধ্যে এ এর আছে 2 ইউনিট, বি এর আছে 3 ইউনিট, তাহলে সি এর কত? 1 ইউনিট। এবার সি যদি একদিনে 1 ইউনিট করে, 18 ইউনিট করতে কত দিন টাইম লাগবে? 18 দিন। 171 একটি কি সংখ্যা? 7, 8, 9। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, 9 দিয়েও ভাগ যাবে, যেহেতু টোটাল 9 হচ্ছে, তাহলে এটা মৌলিক সংখ্যা হলো না। জোড় সংখ্যা তো 9, অমূল্য সংখ্যা হবে না, সঠিক উত্তর হলো যৌগিক সংখ্যা। একটা সংখ্যা সেটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বা হবে না, এর পুরো কনসেপ্টটা তোমাদের জেনে রাখতে হবে। আমি ডিভিজিবিলিটির প্রায় 5-6টা ক্লাস পড়িয়েছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। দুটি সংখ্যার অনুপাত 5:13, গসাগু 11, তাহলে একটা সংখ্যা কত হবে? 5, 11, 55। কোনটা অপশন? একটাই, তাহলে সঠিক উত্তর অপশন বি। নিচু যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন তার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার? অলরেডি এই অঙ্কটা করিয়েছি। টোটাল ডিস্টেন্সটা কত? 120 আর 80 হচ্ছে 200 মিটার। ট্রেনের স্পিডটা কত? 72 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 4 গুণ, তাহলে মিটার পার সেকেন্ডে কত হবে? 5-এর 4 গুণ, 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনটা 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, তাহলে 200 মিটার যেতে কত সময় লাগবে? 10 সেকেন্ড। 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 25 সালের 7 জুন কত হবে? প্রথম লাইনটা মনে করো নেই, তাহলে প্রশ্নটা কেমন হলো? 2025 সালের 7 জুন কী বার হবে? 25 সাল মানে কতগুলো কমপ্লিট ইয়ার হচ্ছে বলো তো? 24টা। এই 24 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 6টা, 4, 6, 24। তাহলে এই টোটালটা কত হচ্ছে? 30। 7 দিয়ে ভাগ করো, 4, 7, 28, 2 ভাগ শেষ, তাহলে এটার কাউন্ট করবো না। এরপর 2025 সালের কত দিন আছে? 7 জুন পর্যন্ত। জানুয়ারি হচ্ছে 3, ফেব্রুয়ারি 0 হবে কারণ 28 মাস, মার্চ এপ্রিল এই দুটো মিলে 3 + 2, মে হবে 3 আর জুন মাসে 7। এবার দেখো 7-এর গুণিতক কি আছে? 5 আর 2, এটা কেটে গেল, 7টা কেটে দিলাম, পরে কত রইল? 3 এবং 3, 6। এটা কোন শতাব্দী? 2000 সালের। 2000 সালের শেষ দিনটা কি বলেছিলাম? সানডে। এর সঙ্গে 6 যোগ করো, মানে সানডের আগের দিন হচ্ছে শনিবার, হবে সঠিক উত্তর। যারা বুঝতে পারলে না, তোমরা ক্যালেন্ডারে ক্লাস করানো আছে, সেটাও একটু ভালো করে দেখে নিও। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।